এই গল্পের প্রতিটা পর্বই কিন্তু খুবই ইন্টারেস্টিং। আজকের পর্বটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। রুমের চারদিকে একবার তাকিয়ে দেখলাম ওয়াশরুমের দরজা বন্ধ। মানে উনি ওয়াশরুমে আছেন। চলে যাব নাকি অপেক্ষা করব, এসব চিন্তা করতে লাগলাম। হঠাৎ মনে হলো কফিটা ওনার রুমে রেখে চলে যেতে পারি। যেই ভাবনা সেই কাজ। কিন্তু মনে কিছুটা ভয় কাজ করছিল, কারণ উনি যে পরিমাণ রাগী। মনে কিছুটা সাহস নিয়ে ভেতরে প্রবেশ করলাম। তারপর টেবিলের উপর কফির মগটা রেখে বেরিয়ে আসবো। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ। ওদিকে তাকালাম, তাকাতে আমার চোখ দুটো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। উনি মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছেন। ওনার কোমরে শুধু একটা তোয়ালে পেঁচানো। চুল থেকে টপ টপ করে ওনার মুখে পানি পড়ছে। প্রতিদিন এক্সারসাইজ করার ফলে বেশ ভালোই বডি বানিয়েছেন। আহ করে জোরে একটা চিৎকার দিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটে ওনার রুম থেকে বেরিয়ে এলাম। আমি সেই দৌড়ে এসে থামলাম রুহির রুমে। রুমে এসে হাঁপাতে লাগলাম। জোরে জোরে শ্বাস নিচ্ছি। চোখের সামনে একটু আগের দৃশ্যটা ভেসে উঠলো। এখন ওনার সামনে যাব কিভাবে? রাতে খাবারের সময় মাথা নিচু করে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। বিছানায় গা এলিয়ে পুরোনো দিনের কথা ভাবতে লাগলাম। এক সময় রাদিল ভাইয়ার উপর বড় একটা ক্রাশ ছিল আমার, কিন্তু ওনার গম্ভীর স্বভাব আর একটুতেই ধমকাধমকি করার কারণে আমার ক্রাশ নামক বাস জানালা দিয়ে পালিয়েছে। আর রইল ফারহানের কথা, ওর জন্য আমার কখনো ভালোবাসা অনুভব হয়নি। যে মানুষটা আমার বড় বোনকে ভালোবাসে, তাকে ভালোবেসে নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকা মেয়ে আমি নই। কিন্তু সে যেমনই হোক, সংসারটা করতে চেয়েছিলাম। কোনো মেয়েই চায় না যে তার সংসারটা ভেঙে যাক। আমার সাথে করা অন্যায়গুলো সব মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলের সাথে কোনো অন্যায় আমি কখনোই হতে দেব না। ছেলের ভালোর জন্য আমাকে যা করতে হবে আমি সেটাই করব। চোখের পলকে 3 দিন পার হয়ে গেল। এই 3 দিনের মধ্যে অনেক বাসা খুঁজেছি। শেষে ভালো একটা বাসা খুঁজে পেয়েছি, রুহিদের বাসা থেকে কিছুটা দূরে। বাসাটা বেশ পছন্দ হয়েছে আমার। সামনের সপ্তাহ থেকে সেখানে শিফট হব। সেদিনের ঘটনার পর এই 3 দিন রাদিল ভাইয়াকে এড়িয়ে চলেছি। বলতে গেলে দেখেও না দেখার ভান করেছি। আর একটা কাজ সম্পন্ন করা হয়েছে, আর সেটা হলো ডিভোর্স ফাইল করা। আজকালের মধ্যেই ডিভোর্স পেপার ফারহানের কাছে পৌঁছে যাবে। সবটাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে শুধুমাত্র রুহির জন্য। ডিভোর্সের কেসটা যে সামলাবে সে এই শহরের নামকরা একজন উকিল, আর উনি হলেন রুহির হতে যাওয়া হাজবেন্ড রাফিদ শাহরিয়ার। ফারহানদের বাড়িতে অনবরত কলিং বেল বেজেই যাচ্ছিল। ভেতর থেকে কেউ দরজা খুলছিল না। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা বিরক্ত হয়ে গিয়েছিল। হঠাৎ ভেতর থেকে দরজাটা খুলে দেয় ফিজা। বারবার বেল বাজানোর কারণে বেজায় চটে গিয়েছিল মেয়েটা। সে লোকটাকে ভালো করে পর্যবেক্ষণ করে কড়া গলায় বলল, কি চাই? মিস্টার ফারহানকে একটু ডেকে দিতে পারবেন? কেন? ওনার নামে একটা পার্সেল আছে। তখন ফিজা বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে যান, আমি ওনাকে দিয়ে দিব। লোকটা ফিজার হাতে একটা খাম দিয়ে চলে যায়। সন্ধ্যায় ফারহান যখন বাসায় আসে তখন সেই খামটা ফারহানের হাতে দেয় ফিজা। কিসের খাম জিজ্ঞেস করতে ফিজা বলল, জানি না, খুলে দেখো। ফারহান ফিজার কথা অনুযায়ী খামটা খুললো। ভেতর থেকে একটা পেপার বেরিয়ে এলো। পেপারে ভাঁজ খুলে কিসের পেপার দেখতে গিয়েই ফারহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। পেপারের উপর স্পষ্ট ভাষায় লেখা আছে ডিভোর্স পেপার। এক মুহূর্তের জন্য ফারহানের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে কখনো ভাবতেই পারেনি সায়রা ওকে ডিভোর্স পেপার পাঠাবে। সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণে ফিজার ডাকাডাকিতে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। ফিজাকে এত ডাকাডাকি করতে দেখে বিলকিস বেগম বললেন, কি হয়েছে? এমন সন্ধ্যাবেলায় চিল্লাপাল্লা করছো কেন? ফিজা বলল, আমি এমনি চিল্লাপাল্লা করছি না, আগে আমার কথাটা তো শোনো। ভাবি ডিভোর্স পেপার পাঠিয়েছে। বিলকিস বেগম অবাক হয়ে বললেন, কি আবল তাবল বলছিস? আবল তাবল না মা, দেখো ভাইয়ার হাতে ডিভোর্স পেপার। আচ্ছা কই দেখি। এই বলে তিনি ফারহানের হাত থেকে কাগজটা নিয়ে নিলেন। নিজেও অবাক হয়ে কাগজটা উল্টে পাল্টে দেখতে লাগলেন। এখন কি হবে মা? পাশ থেকে ফিজা বলল। বিলকিস বেগম কিছুক্ষণ ভেবে বললেন, শোন ফারহান, তুই এখনই এই কাগজে সই করে দে। ওই বান্দির এত দেমাগ, তোকে ডিভোর্স লেটার পাঠায়, এটাতে সাইন করে ওর দেমাগ ভেঙে চুরমার করে দে। পাগল হলে তুমি মা? এটাতে সাইন করলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। ওর কাছে আমার সন্তান আছে, প্রতিবাদ করে বলল ফারহান। বিলকিস বেগম বললেন, আরে চিন্তা কিসের? দেখছিস না ওই মেয়েটা এখনো সাইন করেনি, ইচ্ছে করে এসব করছে যাতে আমরা ওকে আনতে যাই আর ও আমাদের উপর দেমাগ দেখাতে পারে। তালাকের ইচ্ছা থাকলে এই কাগজে ওর সাইনটাই আগে থাকতো। একবার তুই সই করে দে, দেখবি ওই মেয়ে আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইবে। বিলকিস বেগমের কথাগুলো যুক্তিসঙ্গত লাগলো ফারহানের কাছে, তাই সে সাইন করে রুমে চলে গেল। ফিজা তার মাকে উদ্দেশ্য করে বলল, মা একবার ভেবে দেখেছো, ভাবি যদি সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয় তখন কি হবে? ছোট ভাবি যাওয়ার পর থেকে তো সব কাজ আমাদেরই করতে হয়, বড় ভাবি তো কোনো কাজই করে না। বিলকিস বেগম বললেন, আরে তুই এত চিন্তা করিস না তো, দেখবি 2 দিন পর ওই মেয়ে কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসবে।
এত চিন্তা না করে নিজের কাজে যা। ছাদের দোলনায় বসে দুল খাচ্ছি আমি। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। একা একা বসে সূর্যাস্ত দেখছি। আচমকা ছাদে আগমন ঘটলো রাদিল ভাইয়ার। ওনাকে দেখে চলে যেতে নিলে আমার পথ আটকে দাঁড়ালেন উনি। আমি পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবার পথ আটকে দাঁড়ালেন। তারপর বললেন, কি সমস্যা? দেখছো না পথ আটকে দাঁড়িয়ে আছি, তবুও বারবার চলে যেতে চাইছো কেন? আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, কথা বলছো না কেন স্টুপিড? আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। অন্য সময় সাহস থাকলেও উনার সামনে পড়লে আমার সব সাহস হাওয়া হয়ে যায়। আমি মিনমিন করে বললাম, কি বলবো ভাইয়া? এরপর উনি আমার কথাটা শুনেই যেন বিরক্ত হলেন, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তারপর বললেন, কারোর রুমে প্রবেশ করার আগে নক করতে হয়, সেটা জানো না? আমাকে এড়িয়ে চলছো কেন? আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। এখন কি বলবো? আমি কিভাবে ওনার সামনে থেকে মানে মানে কেটে পড়বো এটাই ভাবছি। উনি আবার আমাকে বলল, আনসার মি স্টুপিড। কিছু একটা মাথায় আসতে আমি ফট করে বলতে লাগলাম, আমি তো আপনার রুমে নক করেছিলাম, ভেতর থেকে সারা শব্দ আসেনি। আপনার কিছু হয়েছে ভেবে আমি ভেতরে প্রবেশ করেছিলাম। এই বলে ওনাকে কিছু বলতে না দিয়েই আমি আবার বললাম, এখন আমি আসি ভাইয়া। আমাকে দেখতে না পেয়ে শারিত কান্নাকাটি করবে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আমার চলে যেতে আর দেরি হলো না। বড় বড় পা ফেলে ওনার সামনে থেকে আমি চলে এলাম। আজ শুক্রবার, কিচেনে রান্না করছি আমি, সাথে রুহি সাহায্য করছে। আমাকে কালকে নতুন বাসায় চলে যেতে হবে। হঠাৎ আঙ্কেল আবদার করে বলল, আমার হাতে বিরিয়ানি খাবে। কালকে যেহেতু চলে যাব, তাই জমেলা খালা আর আন্টিকে বিশ্রাম করতে বলে আমি আর রুহি কাজে লেগে পড়ি। আগে যখন রুহিদের বাসায় আসতাম, মাঝে মধ্যে আমি আর রুহি নতুন কিছু বানানোর চেষ্টা করতাম। আমাদের রান্না কেমন হয়েছে সেটা বলার জন্য তো আঙ্কেল আছেই। আঙ্কেল আন্টি আমাকে আর রুহিকে কখনো আলাদা চোখে দেখেনি, সবসময় আমাকে নিজের মেয়ের মতোই দেখেছেন। কিন্তু আমার জীবনের কঠিন পরিস্থিতি সম্পর্কে কিছুই বলতে পারছি না। বললে হয়তো বা তারাও আমাকে কোথাও যেতে দেবে না, এই বাসায় থাকতে বলবেন। তাদের কথা তো আমি ফেলতেও পারবো না, তাই ওনাদের এখন পর্যন্ত কিছুই বলিনি। পরে জানতে পারলে হয়তো খুব অভিমান করবে আমার উপর। তবুও আমি আর শারিদকে কারো উপর বোঝা বানাতে চাই না। এই, এত কি ভাবছিস? রুহির কথায় আমার ভাবনা ছেদ ঘটে। কই কিছু না।